স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসকান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে আপনারা শুনতে যাচ্ছেন আরিফ ভাইয়ের লেখা অভিশপ্ত শ্মশান নামের একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনাটি সত্যিই আপনাদেরকে রীতিমতো হাসাবে, কাঁদাবে, আবার ভয়ের শিহরণ দেবে। সত্যিই অসাধারণ একটি ঘটনা আরিফ ভাই আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ানক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের লেখা অভিশপ্ত শ্মশান। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঘটনাটির নাম দিয়েছেন অভিশপ্ত শ্মশান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুক্রবার, আর তাই আজ আপনাদের জন্য আমি আরিফ ভাই আপনাদের জন্য একটি ভয়ঙ্কর দুর্দান্ত ঘটনা নিয়ে হাজির হয়েছে। এই ঘটনাটির নাম অভিশপ্ত শ্মশান। এই ঘটনাটি ঘটেছে আমার এক ছোট ভাইয়ের সাথে, যার নাম মিনহাজ। এই ঘটনায় তার সাথে আরো দুই বন্ধু ছিল। তাদের একজনের নাম নাইম ও আরেকজনের নাম ইফাত। ঘটনাটি ঘটেছে আজ থেকে 3 বছর আগে। আর আজকের ঘটনাটি অনেক বেশি অসাধারণ হতে চলেছে। তাই আজকের এই অসাধারণ ভয়ঙ্কর ঘটনাটি শোনার আগে সকলে ভূত আড্ডাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর ঘটনা শোনার আগে অবশ্যই ঘরের লাইট বন্ধ করে কানে ইয়ারফোন লাগিয়ে হারিয়ে যান ভূত আড্ডার এই অসাধারণ ঘটনার মাঝে। আজকের ঘটনাটি আপনাদের সকলকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা না বলে চলে যাচ্ছি ঘটনার মাঝে। যেভাবে মিনহাজ আমাকে বলেছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলছি মিনহাজের ভাষায়। আসসালামু আলাইকুম, আমার নাম মিনহাজ। আজকে যেই ঘটনাটি আপনারা শুনতে চলেছেন, এটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমি আজও ভুলতে পারিনি। এই ঘটনাটির কথা যখনই আমার মনে পড়ে, আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। তো ঘটনায় চলে যাই। সাল 2022-এর আগস্টের শেষ দিক। ঢাকায় ভার্সিটির 3 দিনের বন্ধ দেয়। তখন এই 3 দিন কি করব, এই ভেবে প্ল্যান করে বাড়িতে যাব। তখন আমার সাথে রুমমেটদের বলি, এই তোরা কি করবি এই 3 দিন, কিছু ভেবেছস? তখন নাইম ও ইফাত বলে, কি আর করব, এমনিতেই তো বন্ধ তেমন পাই না, তাই ভাবছি এই 3 দিন মেসে পড়ে ঘুমাবো। তখন আমি বলি, আমি একটা শর্ট ট্রিপের প্ল্যান করে ফেলেছি। তখন নাইম বলে, কিসের ট্রিপের প্ল্যান করলে? আর আমাদের একবারও জানালি না? তুই শালা স্বার্থপর হয়ে যাচ্ছিস। তখন আমি বলি,
চুপ শালা, আমি কি তোদের মতো নাকি অন্য কাউকে পেলে বন্ধুদের ভুলে যাব? তোরা তো একটা মেয়ে পেলে নিজেদের বাপ মাকেও ভুলে যাবি। আমি ট্রিপ বলতে অন্য কোথাও ঘোরার কথা বলিনি। 3 দিন ছুটি আছে, তাই ভাবলাম বাড়ি থেকে একটা ঘুরান দিয়ে আসি। বাবা মাকেও দেখা হয়ে যাবে, সাথে একটু রিল্যাক্সও হয়ে যাবে। তখন ইফাত বলে, তোর রিল্যাক্স মনে হয় হচ্ছে না? তখন আমি বলি, কি বলতে চাচ্ছিস? তোর কথার কোনো মানে বুঝলাম না। তখন ইফাত নাইমের দিকে তাকায়, এরপর ওরা দুইজনই একটা শয়তানি হাসি দিয়ে বলে, মনে হচ্ছে তোর সাথে আমরা দুইজনও যাব। তখন আমি বলি, আমার মাথা খারাপ হয়েছে তোদের নিয়ে বাড়িতে যাব। তোরা বাবা মার সামনে আমার নামে উল্টো পাল্টা বলবি আর আমাকে একটা প্যাচে ফেলবি। তোদের আমি ভুলেও আমার বাড়িতে সাথে নিয়ে যাব না। তোরা এই 3 দিন আমাকে জ্বালিয়ে মারবি। আমি ভাই কোনো ঝামেলা চাই না। তখন নাইম বলে, আমাদের যদি না নিস তাহলে এখান থেকে ফোনে খালা খালুর কাছে এমন প্যাচ লাগাবো তুই বাড়িতেও ঢুকতে পারবি না। তোর বাড়ির দরজা থেকে জুতা পিটা করে বের করে দেবে। তখন আমি বলি, যাই হোক, তোদের আমি নিচ্ছি না। তোরা দুইটা আমাকে বিশাল বিপদে ফেলবি। তখন ইফাত বলে, দোস্ত বিশ্বাস কর, কোনো বিপদে ফেলবো না। তোর সাথে আমাদের নিয়ে চল। তখন আমি বলি, তোরা এটা আগেও বহুবার বলেছিস, কিন্তু কথা ঠিক রাখিসনি। তখন ইফাত ভ্রু কুচকে বলে, ওই বেটা, কোন দিন এমন করলাম? কথা দিয়ে কথা রাখিনি। তখন আমি বলি, ভাব ধরতাছস? এই বিগত 15 দিন আগে কলির সাথে দেখা করতে গিয়েছিলাম। তখনও তোরা যাবি বলে বায়না ধরেছিলি, আর সেখানে যাওয়ার আগে তোদের বলেছিলাম কলির সামনে মিম বা অন্য কারো কথা বলবি না। এমনিতেই কলি একটু সেনসিটিভ প্রকৃতির, কিন্তু তোরা সেখানে যে আমার সব ইতিহাস খুলে দিয়েছিস। ওই দিনই কলি আমার সাথে ব্রেকআপ করেছে। ভাই আমাকে মাফ কর, আমি বাড়িতে কোনো ঝামেলা পাকাতে চাই না। তোরা কান্না করে মরে গেলেও আমি তোদের সাথে নিতে পারবো না। তখন ইফাত একটু কেশে বলে, আরে দোস্ত, ওই দিন তো সব ঝামেলা নাইম পাকাইছে। ওকলের সামনে সব তুলে ধরছে, আমি শুধু হ্যাঁ হ্যাঁ সমর্থন করে গেছি। আরে ওসব বাদ দে, আর এরকমটা করবো না। তখন নাইম বলে, সব দোষ আমার ঘাড়ে চাপাই দিলি। ওই দিন কলির কাছে কথা বলার জন্য আমার খোঁচাইছে কে? তখন ইফাত ইশারায় দাঁত চিবিয়ে নাইমকে বলে, আরে বেটা চুপ থাক। তখন আমি বলি, কেন কেন এখন চুপ থাকবে কেন? তুই হচ্ছিস সব নাটের গুরু। তখন ইফাত বলে, আরে মামা, ওইটা ছাড়া আর কিছু করছি বল। তখন আমি বলি, আরো বহুত ঝামেলা করছস, বলতে গেলে 3 দিনের ছুটি পার হয়ে যাবে। তখন ইফাত জোর গলায় বলে, কি করছি বল, পারলে আর একটা বলে দেখা। তখন আমি বলি, ও আস্তে, গলায় জোর কমা। গত মাসে নাইমের জন্মদিনে পার্টি কইরা মুখে ফেনা তুলছস। এরপরও পার্টি দিতে রাজি হইলে কইলাম চল বুফেট ট্রিট নেই, নয়তো স্টার কাবাবে ডিনার করি। না, তুমি কইলা কি সব সময় এই সব খাই, এবার ভিন্ন কিছু করি। এই কইয়া মাল আনাইলা, আমি খামো না, আমারে 2টা মিলায় জোর কইরা খাওয়াইলা। এরপর সেই একটু খাইয়া রিল্যাক্স হয়ে নাচলাম। আর তোরা কি করলি সেটা ভিডিও কইরা পাঠাইলি, তাও পাঠাইলি দূর প্রবাসে সেই বড় ভাইয়ের কাছে পাঠাইলি। এরপর ভাই আমারে খরচ দেওয়া বন্ধ করে দিতেছিল। অনেক কষ্টে ভাইরে বুঝায় সব সমস্যার সমাধান করছি। তখন ইফাত ও নাইম বলে, বন্ধু আর এমনটা করবো না, চল এবার অনেক এনজয় করবো। তখন আমি বলি, কোনোভাবেই সম্ভব না, তোদের নিয়ে আমি আর বিপদ বাড়াতে পারবো না। তখন ইফাত বলে, ঠিক নিবি না তো? তখন আমি বলি, না নেব না। তখন ইফাত বলে, আর একবার ভাইবা বল, নিবি না আমাদের? তখন আমি বলি, না নেব না। তখন ইফাত বলে, নাইম, ওর ওই মাল খাওয়া আর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া আর হাত ধরে রসারসির গল্প করার ভিডিওটা আঙ্কেল আন্টিরে পাঠাইয়া দে, বাকিটা তারা বুঝে নেবে। আর আমাদের একটা নতুন রুমমেটের খোঁজ কর। তখন আমি বলি, মানে কি কি বলতে চাইছিস, নতুন রুমমেট মানে? তখন নাইম বলে,
আঙ্কেল আন্টির এই ভিডিওগুলো পাঠাইলে তারা এসব দেখে তোরে আর ঢাকা পাঠাবে না, কারণ তারা তাদের টাকা আর অপচয় করতে রাজি হবে না। তখন তুই তো গ্রামে ভ্যান গাড়ি চালাবি, নয়তো খেতে খামারে কাজ করবি। আমাদের তো একটা রুমমেট লাগবে, তাই না? তখন আমি বলি, তোরা কি আসলেই আমার বন্ধু? আমি না মাঝে মাঝে বুঝতেই পারি না কি পাপ করছি যার ফলে তোদের মতো বন্ধু কপালে জুটছে। তখন ওরা বলে, পাপ করতে কম করস নাই, এখন ওই সব বাদ দিয়ে ভাইবা দেখ আমাদের নিবি কিনা। তখন আমি এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কারণ কি করব, এই দুইটারে নিলে 100% ওরা আমার কোনো বিপদে ফেলাবে। তখন কিছু সময় ভেবে একটা বুদ্ধি আসে। তখন আমি বলি, আমি বাড়িতে যাব না, ঢাকাতেই আছি, তোরা চাইলে যে কোথাও থেকে বেরিয়ে আয়। তখন নাইম ও ইফাত বলে, না, বাড়ির নাম নিয়েছিস, এখন বাড়িতেই যাব, আর না গেলে যা বলছি তাই করব। তখন এক প্রকার বাধ্য হয়ে বলি, ঠিক আছে, ব্যাগ গোছা তাড়াতাড়ি, আমরা কিছু সময় পরে বেরিয়ে যাব। কিন্তু মামা, তোদের পায়ে পড়ি, এইবার কোনো ঝামেলা পাকাস না, কারণ বাবা মা জানে আমি ঢাকায় খুব ভালো দুইটা ছেলের সাথে থাকি। এখন তোরা যদি কোনো উত্তম মাধ্যম করিস, তখন বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। তখন ওরা বলে, কি বলতে চাইছিস তুই? আমরা কি খারাপ ছেলে নাকি? তখন আমি আস্তে আস্তে বলি, না, তোরা খালি শয়তানের মাস্তুতো ভাই। তখন ইফাত বলে, ওই তুই কি কইলি, আরেকবার বলতো। তখন আমি বলি, ওই কি বললাম, কিছু বললি নাই তো। তখন ইফাত বলে, মিথ্যা কথা বলবি না, তুই মাত্র আমাদের শয়তানের মাস্তুতো ভাই বলছিস। তখন আমি আবার বিড়বিড় করে বলি, শালার কান নাকি অন্য কিছু। তখন আবার নাইম বলে ওঠে, আরে ওরে বলতে দে, আমরা শয়তানের মাস্তুতো ভাই হইতে পারি, কিন্তু ও শয়তানের আপন ভাই। এসব বলা বলি করতে করতে তিনজনের ব্যাগপত্র গুছিয়ে নেই, এরপর বেরিয়ে পড়ি বাড়িতে যাওয়ার জন্য। তখন আমরা সোজা চলে যাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে যে কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না। এরপরও অনেক কষ্টে তিনজনের তিনটা টিকিটের ব্যবস্থা করি। এরপর অপেক্ষা শুধু ট্রেন আসার। তো অনেক সময় অপেক্ষা করার পর ধৈর্যের পরীক্ষা শেষ হওয়ার পর ট্রেন আসে। ট্রেন আসার সময় থেকে 1 ঘন্টা 25 মিনিট পর ট্রেনটি আসে। তো আর কি করার, তিনজন মিলে ট্রেনে উঠে পড়ি। এরপর ট্রেন তার আপন গতিতে ছুটতে শুরু করে। তখন আমি জানালার পাশে বসে পরন্ত সন্ধ্যার দৃশ্য উপভোগ করছিলাম। এদিকে ওই দুইটা ট্রেনের ঘেটে যে ধুমায় সিগারেট খাইতে থাকে, যার জন্য টিটি এসে একবার বলেও গিয়েছে সিগারেটের ধোয়ার কারণে নাকি কমপ্লেন আসছে। তো যাক, এভাবে সবটা ম্যানেজ করে কোনো মতে নিজেদের স্টেশনে এসে নামি। তখন ঘড়ির কাঁটায় ঠিক 3টা, মানে আমাদের আসতে প্রায় ট্রেনে লেগেছে 7 থেকে 8 ঘন্টার মতো, কারণ ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে দাঁড়িয়েছে। তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে আসি। এরপর সেখান থেকে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেব, কিন্তু দেখলাম সেখানে একটাও সিএনজি বা অটোরিকশা নেই। তখন আমরা একটা সময় হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু হেঁটে গেলে প্রায় 2 ঘন্টারও অধিক সময় লাগবে। ওই সময় যেই হাঁটা দেব, তখন সেখানে একটা সিএনজি চলে আসে, আর সিএনজিটা দেখে আমরা মনে একটা স্বস্তি ফিরে পাই। তখন আমি সিএনজির কাছে যেয়ে তাকে জিজ্ঞেস করি আমাদের গ্রামে যাবে নাকি। তখন সেই সিএনজি চালক বলে যাবে, কিন্তু সে অস্বাভাবিক ভাড়া চেয়ে বসে। তখন আমি বলি, মামা, এই রাস্তা কি এত ভাড়া? আর আমরা এখানকার লোকাল, সুতরাং আমাদের থেকে উল্টো পাল্টা ভাড়া চাইলে চলবে না। তখন সিএনজি চালক আমার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, মামা, আমি যাব না, আপনি অন্য কাউকে খোঁজেন। তখন আমি বলি, কিসের জন্য যাবে না সেটা বলো। তখন সিএনজি চালক বলে, মামা, আপনি এখানকার লোকাল, তাহলে আপনি জানেন না ওই কালোপাড়া দিয়ে এই রাতে যাওয়া যাবে না, সেখানে সমস্যা আছে, প্রায় 8-10 কিলো রাস্তা ঘুরে যেতে হবে। তখন আমি বলি, মামা, মাথা থেকে ছুটে গিয়েছে, কিন্তু এরপরও তোমার ভাড়া বেশি হয়ে যাচ্ছে। তখন সিএনজি চালক বলে, মামা, রাত বেরোতে ভাড়া একটু বেশি লাগে, আর আপনাদের 3 জনকে নিয়েই যেতে হবে।
এই সময়ে অন্য কোনো যাত্রীও পাওয়া যাবে না। তখন সেই চালকের সাথে হালকা দর কষাকষি করে আমরা সিএনজিতে চড়ে বসি। এরপর সিএনজি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলে। তখন আমার বন্ধু নাইম বলে, আচ্ছা দোস্ত, এই সিএনজি ওয়ালা মামা কোন রাস্তার কথা বললো রে? সেখান দিয়ে নাকি যাওয়া যাবে না, কি হয়েছে? ওই রাস্তা কি কাটা নাকি? তখন আমি কিছু বলতে যাব তার আগেই ওই সিএনজি ওয়ালা মামা বলে, আরে মামা, আপনারা এখানকার হয়ে জানেন না। তখন নাইম বলে, মামা, এইটা ছাড়া আমরা দুইজন এখানে নতুন, এটা আপনাদের এখানকার মাল। তখন সিএনজি চালক মামা বলে, ও আচ্ছা মামা, ওই কালুপাড়ার রাস্তায় একটা শ্মশান আছে, যেটাকে সকলে অভিশপ্ত শ্মশান বলে। ওই শ্মশানে মামা অনেকেই অনেক কিছু দেখেছে, অনেকে ওখানে যে ভয় পেয়েছে, কেউ সেখানে যে মারাও গিয়েছে। সত্যি বলতে আমি এখনো কিছু দেখিনি, আর না দেখার কারণ আমি রাতে ওখান দিয়ে তেমন একটা যাওয়া আসা করি না। তখন নাইম বলে, বুঝলাম, তাহলে সেখানে একবার যাওয়া লাগে। কি এমন আছে যার জন্য মানুষ সেখান দিয়ে যাওয়া আসা করতে চায় না? তখন সিএনজি চালক মামা বলে, মামা এইসব কথা বললেন না, ওখানে ভয়ঙ্কর কিছু জিন ভূত ও পেতনি আছে যারা মানুষের ক্ষতি করতে সবসময় ওত পেতে বসে থাকে। তখন ইফাত বলে ওঠে, আরে মামা, জিন ভূত লাগবে না, একটা পেতনি হলেই চলবে, কারণ ওইটার সাথে একটু ব্রেক ডান্স করা যাবে। তখন নাইম বলে, মামা তুই একদম মনের কথাই বলছস। তখন নাইম সিগারেট ধরিয়ে বলে, ইস মামা, এখন গেলেই দেখা পাইতাম হয়তো। তখন ইফাত বলে, মামা, সিএনজি ঘোরান, চলেন ওইখান দিয়ে যাই। যদি দেখা হয়ে যায় তাহলে 4 জন মিলে একটু আনন্দ করা যাবে। তখন আমি বলি, তোরা কি শুরু করলি, থামবি এবার? আর মামা, আপনি আপনার মতো গাড়ি চালান, এই দুইটা আপনারা পাগল করে ছাড়বে। তখন সিএনজি চালক মামা তার মতো করে গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে আমার 2 বাচাল বন্ধু তাদের মতো বক বক করেই যাচ্ছিল। এরপর প্রায় 25 মিনিট পরে আমরা বাড়ির খুব কাছাকাছি চলে আসি। তখন আমি আমার বন্ধুদের বলি, দোস্ত, বাড়ির কাছে চলে এসেছি, দয়া করে এখন থেকে ঢাকা ফেরা অবধি কোনো ঝামেলা পাকাস না। তখন ওরা দুইজন বলে, আরে মামা, চিল থাক, দেখ এবার তোর প্রশংসা করতে করতে তোকে হিরো বানিয়ে দেব। তখন আমি বলি, থাক, তোদের প্রশংসা দরকার নেই, খালি ঝামেলা পাকাস। এরই মাঝে এসব বলতে বলতে আমরা বাড়ির কাছে চলে আসি। তখন সিএনজি থেকে নেমে সিএনজি মামার ভাড়া চুকিয়ে বাড়িতে ঢুকে বাবা মাকে ডাকি। তখন বাবা মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। এরপর আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, এই সময় তুই এখানে, আর এরা কারা? তখন আমি বাবা মাকে সালাম করে বলি, ওরা দুইজন আমার বন্ধু, আর ভার্সিটিতে 3 দিনের জন্য বন্ধ দিয়েছে, তাই ভাবলাম বাড়ি এসে বেরিয়ে যাই। আর ওদের যখন বাড়িতে যাওয়ার কথা বললাম তখন ওরাও আসবে বলে, তাই ওদের নিয়ে চলে আসলাম। তখন বাবা বলে, ভালো করেছিস, কিন্তু বাড়ি আসবি আগে জানাবি না? তখন আমি বলি, আগে বলবো, আমাকে পাগলে পেয়েছে, আমি আগে তোমাদের বলি আর তোমরা সারা রাত জেগে বসে থাকো। এমনিতেই মায়ের হাই প্রেশার, ঘুমের সমস্যা। তখন বাবা বলে, তারপরেও বলবি না? তখন আমি বলি, ওসব কথা বাদ দাও, ঘরে যাবে নাকি এখানে দাঁড়িয়ে আবার বিদায় দেবার চিন্তা ভাবনা? তখন বাবা মা হেসে ফেলে আর আমাদের নিয়ে ঘরে যায়। তখন ঘরে প্রবেশ করে বাবা মাকে নাইম ও ইফাদের সাথে পরিচয় করিয়ে দেই। এরপর 3 জন ফ্রেশ হয়ে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে প্রায় সকাল 11টার সময়, তাও মায়ের ডাকে ঘুমটা ভাঙে। তখন মা বলে, দ্রুত ওঠ, ফ্রেশ হয়ে নে, নাস্তা দিচ্ছি। তখন 3 জনেই ঘুম থেকে উঠে পড়ি। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করি। নাস্তা করার পর ইফাত বলে, বন্ধু, সিগারেট খাবো, চল। তখন আমি ওদের নিয়ে গ্রামে ঘুরতে বেরিয়ে পড়ি। এরপর প্রায় অনেক দূরে যেয়ে আমরা সিগারেট খাই। সিগারেট খাওয়া অবস্থায় হঠাৎ নাইম বলে, বন্ধু, রাতে আসার সময় ওই সিএনজি চালক মামা যে বলেছে তোদের এদিকে একটা শ্মশানের কথা, সেই শ্মশানটি কোথায়? তখন আমি বলি,
এখান থেকে বেশি দূরে না, কিন্তু তুই হঠাৎ সেই শ্মশানের কথা বললি কেন? আর তোর তো কোনো কথা মনে থাকে না, কিন্তু এই কথা মনে থাকলো কি করে? তখন নাইম বলে, বন্ধু, কখনো জিনভূত দেখা হয়নি, চল আজ একটু দেখার চেষ্টা করি। আর এই শ্মশানে কি আসলে জিনভূত আছে কিনা সেটাও দেখা হয়ে যাবে। তখন আমি বলি, তুই কি পাগল হয়েছিস? তোর এই উদ্ভট ভাবনা আসে কোথা থেকে? দেখ মামা, তোরা এখানে এসেছিস আমার সাথে, আর তোদের যে মা আমার, তার থেকে বড় কথা, তোরা তোদের বাড়িতেও বলিসনি। এখনই বাড়িতে ফোন করে জানা তোরা আমার সাথে এসেছিস। তখন নাইম বলে, ধুর বেটা, এখন বড় হয়েছি, সব জায়গায় যেতে হলে বাড়িতে বলতে হবে নাকি? তখন আমি বলি, আমার সাথে যেতে হলে বলতে হবে, এখনই ফোন দে। তখন নাইম বলে, হুম, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময়ও বলবো নি শালা। তখন আমি আর কিছু বলতে পারি না। এদিকে ইফাত বলে, না মামা, ফোন করে জানানোর দরকার, নয়তো বাড়ি থেকে ফোন করলে তখন বললে তারা কষ্ট পাবে। আমি ফোন করে বলতেছি। এই বলে ইফাত ফোন করে বলে, তারপর ইফাতের দেখা দেখি নাইমও ফোন করে জানিয়ে দেয়। এরপর সেখান থেকে আমরা বাজারে যাই। সেখানে যে গ্রামের ছোট ভাই বড় ভাই সকলের সাথে দেখা হয়। তাদের সাথে গল্পগুজব করে প্রায় 3টার সময় বাড়ি আসি। তখন বাড়ি এসে দেখি মা আমাদের জন্য অপেক্ষা করছে দুপুরের খাবারের জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া করে বিশ্রামের জন্য কিছু সময় ঘুমিয়ে থাকি। এরপর সন্ধ্যার সময় উঠি। তারপর আবারও চা সিগারেট খাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তখন নাইম বলে, বন্ধু, চল হাঁটতে হাঁটতে ওই শ্মশানের কাছ থেকে ঘুরে আসি। রাতে তো তুই নিবি না, তার থেকে ভালো এখন যে বাহির থেকে ঘুরে আসি। তখন আমি বলি, কোনোভাবে এটা সম্ভব না, কারণ ওই জায়গায় দিনের বেলায় কোনো মানুষজন যাওয়া আসা করে না, আর এই সময় তো অসম্ভব। ভাই, তোরা ওখানে যাওয়ার জন্য এমন বেপরোয়া হয়ে পড়লি কেন? তখন ইফাত বলে, মামা, আমরা শুধু বাহির থেকে ঘুরান দিয়ে চলে আসবো, ভেতরে যাব না। আরে বেটা, একটা জায়গায় এসেছি, সেই জায়গাটির একটা অ্যাডভেঞ্চার না করলে ওইটার কোনো স্মৃতি থাকে? তখন আমি বলি, তাই বলে ভূতেদের সাথে তোদের স্মৃতি রাখতে হবে? তখন ওরা বলে, আরে মামা, আমাদের পোলাপান হলে আমরা বলতে পারবো তো, আমরা ভূতের সাথে যে দেখা করে এসেছি, চল মামা, আর মানা করিস না। তখন আমি এক বাক্যে সেখানে যেতে মানা করে দেই। তখন ইফাত বলে, তুই সেখানে নিয়ে যাবি না? তখন আমি বলি, না, নিয়ে যাব না। তখন ইফাত বলে, শেষবারের মতো বলছি, নিয়ে যাবি না তো? তখন আমি বলি, এক বাক্যের কথা বুঝিস না? তখন ইফাত বলে, আঙ্কেল আন্টির ভিডিওটা দেখাতে হবে তাহলে। তখন আমি বলি, পাইছস এক চুলের কথা, খালি এটা দিয়ে ব্ল্যাকমেল করস, এটা ছাড়া অন্য কিছু করে দেখা। তখন নাইম বলে, বন্ধু, ওর ওই মাল খাওয়া ভিডিওটা ভাইরাল করে দিত, আর ক্যাপশনে লিখে দিবি, বাবা মা কষ্ট করে টাকা পাঠায় পড়ালেখা করতে, আর ছেলেরা এমন করে নেশা করে জীবন নষ্ট করছে। তখন আমি বলি, ওই, তোরা দুইটা কি পাগল হয়েছিস নাকি? ওই ভিডিও ভাইরাল হলে আমি গ্রামে মুখ দেখাতে পারবো না, আজে বাজে ফাউল কথা বলবি না। তখন নাইম বলে, তাইলে নিয়ে চলো এখানে। তখন আমি বলি, মামা, দেখ ওই জায়গাটা ভালো না, শুধু শুধু এসব বাচ্চাদের মতো জেদ করিস না। ওখানে গিয়ে তোরা ভয় পেলে বা একটা বিপদ হলে তখন আমি কি করব? তখন ওরা বলে, সেটা নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই, তুই চল। ওই সময় ওদের অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। এক প্রকার ওরা আমাকে সেখানে যেতে বাধ্য করে। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। ওই সময় আমি বাড়ি থেকে বের হওয়ার সময় 3জনের জন্য 3টা টর্চ লাইট নিয়ে যাই, আর সাথে একটা লোহার রড নিয়ে নেই। এরপর সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একটা সময় হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে অনেক দূর চলে আসি। যতই গ্রাম থেকে বাহিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই নীরবতা বাড়তে শুরু করে। একদম জনমানবহীন হয়ে পড়েছিলাম। তখন আমার মনে বেশ ভয়ও বাড়তে শুরু করে। একটা সময় সিগারেট টানতে টানতে সেই শ্মশানের কাছে চলে আসি, আর সেখানে যেতেই আমার ভেতর কেমন একটা ধুক ধুক করতে থাকে।
ওই সময় আমি দূর থেকে ওদের দুজনকে দেখাই একটি ঘন জঙ্গলে আবৃত একটি শ্মশান, যার তিন পাশে ছিল ঘন জঙ্গল, আর আমাদের ঠিক উল্টো পাশে বয়ে গেছে একটা নদীর শাখা। তখন ইফাত বলে, বন্ধু, এখান থেকে শ্মশানটি ঠিক মতো দেখা যাচ্ছে না, চল আর একটু সামনে যেয়ে দেখি। তখন আমি বলি, দেখ, তোদের কথা ছিল শ্মশানের বাহির থেকে দেখবি, আর এটাই শ্মশানের বাহির। আর এই শ্মশানের অনেক আগে থেকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তাই এখানে কোনো মানুষজন আসা যাওয়া না করতে করতে এটা ঘন জঙ্গলে রূপান্তরিত হয়ে গেছে। তখন ওরা দুজন বলে, তাহলে এখানে এসে লাভ হলো কি? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন আমি বলি, যা দেখার এখান থেকেই দেখ, এর থেকে সামনে যাওয়া যাবে না। তখন নাইম একটু জোর করে সামনে হাঁটতে শুরু করে, আর পিছনে ইফাত বলে, বন্ধু দাঁড়া, আমিও আসছি। তখন আমি ওদের দুইজনের পেছন থেকে বলি, এই দাঁড়া, সামনে যাস না। তখন ওরা দুইজন হেঁটেই চলছিল। ওই সময় আমি বলি, ইফাত, ওর এত সাহস, ওকে যেতে দে, তুই সামনে যাবি না। তখন ইফাত বলে, আরে বেটা, ওরে এমন একলা ছাড়া যায়? কিন্তু নাইম হেঁটেই চলছিল। তখন আমি আর ইফাত নাইমের পেছনে হাঁটতে থাকি, কিন্তু হঠাৎ কি করে জানি নাইমের হাঁটার গতি অনেক বেড়ে যায়, আর আমরা হেঁটে ওকে ধরতে পারছিলাম না। তখন ইফাত আর আমি নাইমকে জোরে জোরে ডাকতে থাকি, কিন্তু নাইম এক মনে পিছনে না তাকিয়ে সামনের দিকে হেঁটেই যাচ্ছিল। মনে হয় আমাদের আওয়াজ ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তখন আমি বলি, ইফাত, বিষয়টা আমার ভালো মনে হচ্ছে না রে। তখন ইফাত বলে, ধুর বেটা, এই শালা আমাদের ভয় দেখানোর জন্য এমনটা করছে। এইসব কথা দুইজন দুইজনের দিকে তাকিয়ে বলছিলাম, আর সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কথা শেষ করে যেই সামনের দিকে তাকাই, অমনি দেখি নাইম আমাদের সামনে নেই, আর আমাদের কিছুটা সামনেই ঘন জঙ্গল দিয়ে ঘেরা সেই শ্মশান। তখন ইফাত জোরে জোরে ডেকে বলে, নাইম, তোর এই ভয় দেখানোর প্ল্যান সাকসেস হবে না। তোর চাল আমরা ধরে ফেলেছি, সুতরাং সব ফাজলামি ছেড়ে বের হয়ে আয়। চল এখন বাড়ি চল, অনেক ক্লান্ত হয়ে গেছি। তখনও নাইমের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু মৃদু বাতাসে গাছের পাতার শাঁসা শব্দ কানে আসছিল। তখন ইফাত আরো কয়েকবার নাইমকে ডাকে, কিন্তু নাইমের কোনো সাড়া আমরা পাচ্ছিলাম না। তখন আমার ভেতরে ভয় বেড়ে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তখন আমি বলি, ইফাত, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে রে। তখন ইফাত বলে, আরে, ও ভয় দেখানোর জন্য কোথাও লুকিয়ে পড়েছে, তুই একটু থামবি? তুই দেখি মেয়ে মানুষের চেয়েও ভীত। তখন আমি বলি, না রে বন্ধু, এই শ্মশানটা আসলেই ভালো না। তুই গতকাল ওই সিএনজি চালক মামার থেকে শুনলি না? তখন ইফাত বলে, শুনছি, ওগুলো গ্রামের মানুষের মুখে হার হামেশাই থাকে। এখনকার মডার্ন যুগে ভূত প্রেত বলতে কিছু নেই। এরপরও নাইমকে উদ্দেশ্য করে জোরে জোরে চিৎকার করে বলে, নাইম, যদি আমাদের এখানকার ভিতরে এসে তোকে খুঁজে বের করতে হয়, তবে কিন্তু বিষয়টা ভালো হবে না। তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা স্ক্রিনশট কিন্তু আমার কাছেও আছে, এগুলো কিন্তু পুরো ভার্সিটির সকলের কাছে পৌঁছে দেব। তখনও নাইমের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন ইফাত বলে, মামা, এই কথা বলার পরও লুকিয়ে থাকার কোনো কথা না। মামা চল ভেতরে যেয়ে দেখি তো। তখন আমিও সাহস করে টর্চের আলো জ্বালিয়ে সামনে এগিয়ে জঙ্গলে প্রবেশ করি। এরপর ধীর পায়ে চারপাশে টর্চের আলো জ্বালিয়ে দেখতে থাকি, কোথাও নাইমের দেখা পাওয়া যায় না। তখন আমি আর রিফাত বেশ ভালো করে খুঁজতে থাকি। এভাবে খুঁজতে খুঁজতে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, আর এক পর্যায়ে হেঁটে সেই শ্মশানের ভেতর চলে আসি। আর সেখানে যে আমি আর ইফাত ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ি। তখন ইফাত বলে, মামা, এটা কি হলো? নাইম কই গেল? আর এত সময় তো মজা করার কথা না। তখন আমি বলি, আমারও মাথায় কিছু ঢুকছে না রে, একটা জলজ্যান্ত মানুষ কি উধাও হয়ে গেল নাকি? তখনই আমার নাকে একটা বিশ্রী দুর্গন্ধ এসে লাগে, যা এতটাই বিশ্রী ছিল বলে ঠিক বোঝানো সম্ভব না। মনে হয় একটা পচা লাশ কেউ পোড়াচ্ছে। তখন আমি গন্ধে নাক চেপে ধরি আর ইফাতকে বলি, তোর নাকেও কি
কোনো দুর্গন্ধ লাগছে? তখন ইফাত ভালো করে নিঃশ্বাস টানে। ইফাতেরও নাক চেপে ধরে আর বলতে থাকে, এমন বিশ্রী দুর্গন্ধ আসছে কোথা থেকে? তখন আমি বলি, জানি না বন্ধু। তখন ইফাত বলে, আমার জীবনে কখনোই এমন দুর্গন্ধ দেখিনি। এখান থেকে জলদি বের হতে হবে, তা না হলে এই গন্ধে মারা পড়বো। তখন আমি বলি, এই, তুই এসব কি বলছিস? নাইমরে ফেলে কি করে এখান থেকে যাব? তখন ইফাত বলে, যাই করবি কর, কিন্তু এখান থেকে দ্রুত বের হতে হবে, নয়তো দম বন্ধ হয়ে মারা পড়ব। তখন আমি বলি, দুইজন দুই দিকে খুঁজতে শুরু করি, তাহলে হয়তো দ্রুত পাওয়া যেতে পারে। এই বলে উঠে দুইজন দুই দিকে চলে যাই, কিন্তু সেখানে গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। ওই সময় আমি 5-7 মিনিট খোঁজার পর হঠাৎ আমার ডান পায়ে কিছু একটা বাজে। তখন ভালো করে লাইট মেরে দেখি এটা নাইমের হাতে থাকা টর্চ লাইট। আর আমি এত শিওর হয়ে বলতে পারার কারণ, আমাদের বাড়িতে 4টা টর্চ লাইট, একটা বাবার, একটা মায়ের, একটা আমার আর একটা বড় ভাইয়ের। আর এই সবগুলো লাইট বড় ভাই বাহির থেকে এনেছিল, আর 4টা লাইটের 4টা রঙের ছিপি লাগানো ছিল। তখন আমি সেই টর্চ লাইট হাতে নিয়ে জোরে জোরে নাইম বলে ডাকতে থাকি। এরপর আমি নাইমের কোনো সারা শব্দ না পেয়ে শ্মশানের ভিতরে চলে যাই আর অনেক জোরে জোরে ইফাতকে ডাকতে থাকি। তখন ইফাতকে ডাকা অবস্থায় একটা ভয়ঙ্কর মহিলা কণ্ঠে কেউ বলে ওঠে, ধীরে চিল্লা, তোর এই চিল্লানি কানে লাগছে, আর একবার যদি জোরে শব্দ করিস তাহলে এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। তখন ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। আমি কথা বলার শক্তিও হারিয়ে ফেলি আর চারদিকে তাকিয়ে খুঁজতে থাকি কোথা থেকে এই আওয়াজ আসছে, কিন্তু সেখানে কোনো কিছুরই অস্তিত্ব পেলাম না। একটা সময় সামনে টর্চ মারতেই দেখি সেই পাথরের উপর ইফাত বসা, যে পাথরটির উপর থেকে কিছু সময় আগে গন্ধের জ্বালায় উঠে গিয়েছিলাম। সেখানে ইফাত মাথা নিচু করে বসে আছে। তখনও কিন্তু সেখানে প্রচন্ড দুর্গন্ধ ছিল, আর সেই দুর্গন্ধ ক্রমান্বয়ে বেড়েই চলছিল। কিন্তু ইফাত সেখানে কোনো নড়াচড়াবিহীন বসে আছে। তখন আমি গায়ে থাকা টি শার্টটি নাকে চেপে অনেক কষ্টে ইফাতের কাছে যাই। এরপর ওকে বলি, কিরে, তুই এই দুর্গন্ধের মাঝে এমন করে বসে আছিস কি করে? তখন ইফাত কোনো নাড়াচাড়া না করে দিব্যি সেখানে বসেছিল। এরপর যেই আমি লাইট জ্বালিয়ে ওর ঝুঁকে থাকা মাথা উঁচু করি, তখন আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমি দেখতে পাই ইফাতের চোখগুলো রক্ত লাল হয়ে আছে। তখন ইফাত আমার দিকে তাকিয়ে হাসতে থাকে, আর অদৃশ্য থেকে একটা কর্কশ কণ্ঠ আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? কি বলে কিছু বুঝে ওঠার আগেই আমাকে ইফাত এমন জোরে একটা চর মারে, যেই চর খেয়ে আমি কয়েক হাত দূরে ছিটকে যেয়ে পড়ি। তারপর আমি আল্লাহ গো বলে জোরে চিৎকার করে উঠি। আর ওই সময় হঠাৎ বাহির থেকে কয়েকজন লোক দৌড়ে সেই শ্মশানের মাঝে চলে আসে। তখন তারা আমাকে এখানে দেখে বলে, বাবা, তুমি এখানে কি করছো এত রাতে? তখন আমি তাদের দেখেও ভয়ে চিৎকার করতে থাকি। তখন তারা আমাকে শান্ত করে একজনের হাতে থাকা একটা পানির বোতল আমার দিকে এগিয়ে দেয় আর বলে, পানি খাও। কিন্তু আমি কোনোভাবেই পানি খেতে পারছিলাম না, কারণ ওই চরের কারণে আমার গালের মাড়ির কয়েকটা দাঁত খুলে যায় আর মুহূর্তে মাড়ি ফুলে একাকার হয়ে যায়। আমি মুখ ফিরিয়ে কথাও বলতে পারছিলাম না। তখন সেই লোকেরা আমাকে শান্ত করে আর বলে, কি হয়েছে, তুমি এখানে কি করছো এই অসময়ে? তখন আমি তাদের দিকে তাকিয়ে দেখি তারা সেখানে 4 জন, আর তারা সকলেই জুব্বা পরিহিত। তখন আমার মনে ভয় জাগে, এরা আবার অদৃশ্য জগতের কেউ নয় তো? তখন আমি ভয়ের তো ব্যথিত মুখে বলি, আপনারা কারা? আর আপনারা এখানে আমার ক্ষতি করতে আসেননি তো? তখন সে লোকেদের মাঝে একজন হাঁটু গেড়ে বসে, এরপর আমার কাঁধে হাত রেখে বলে, বাবা, আমরা আল্লাহর সৃষ্টি মানুষ। আমরা পরের গ্রামে একটা বিয়েতে এসেছি, আর সব শেষ করে
এখন নিজ গ্রামে ফিরছি। তোমার আওয়াজ পেয়ে এখানে আসলাম। এখন বলো, এই অসময়ে তুমি এখানে কেন? আর কি হয়েছে তোমার? তখন আমি কান্না জড়িত কণ্ঠে তাদের খুব শর্টকাটে সবটা খুলে বলি। এরপর ইফাদের বসে থাকা জায়গা দেখিয়ে বলি, ওই দেখুন, ওখানে আমার বন্ধু বসা আছে। তখন তারা তাদের হাতে থাকা টর্চ লাইট সেদিকে মেরে দেখে সেই জায়গায় কেউ নেই। তখন তারা বলে, কই, ওখানে তো কেউ নেই। তখন আমি বলি, এই মাত্র ওখানে আমার বন্ধু বসা ছিল, আর ও আমাকে চর মেরে এই হাল করেছে। তখন ওই চারজন বলে, সবটা বুঝেছি, তোমরা শয়তানের খপ্পরে পড়েছ। আসো, আমাদের সাথে আসো। এই বলে তারা আমাকে বাইরে নিয়ে যেতে শুরু করে। তখন আমি বলি, দেখুন, আমি ওদের ছেড়ে যেতে পারবো না, আমার বন্ধুদের ছেড়ে যাওয়া সম্ভব না। তখন ওনারা বলে, তুমি ভয় পেও না, আমরা দেখছি কি করা যায়। আর তুমি এখান থেকে বের হলে আমরা কিছু করতে পারবো, তা না হলে কিছু করা সম্ভব না। তখন আমি তাদের সাথে সেখান থেকে বের হয়ে যাই। এরপর তারা আমাকে বাইরে এনে পথের ধারে বসায়। এরপর আমাকে বলে, তোমরা ঠিক কত সময় আগে এখানে এসেছিলে? তখন আমি তাদের বলি, এই ঘন্টা দেড়েক আগে। তখন ওনারা বলে, তাহলে একটা সুযোগ আছে ওদের বেঁচে থাকার, কিন্তু শতভাগ নিশ্চিত বলতে পারছি না। তখন আমার ভেতরে সবকিছু কেমন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল। তখন তারা আমাকে বসে চারজন এক হয়ে কানে কানে কি যেন বলছিল, তুমি এখানে বসে থাকো, আমরা যত সময় ফিরে না আসি। তখন আমি সেখানে বসে খালি আল্লাহকে ডাকতে থাকি আর মনে মনে বলতে থাকি, ওদের যাতে কিছু না হয়, তাহলে ওদের বাবা মা ও আমার বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। এদিকে সে হুজুরেরা ভেতরে চলে যায়। আরিফ ভাই, এখন হুজুরেরা পরে আমাকে যেইভাবে তাদের কথা বলেছে ঠিক তাদের ভাষায় বলছি। তখন আমরা সেখান থেকে ভিতরে যে চারজন চারদিকে ভাগ হয়ে যাই। এরপর চারজন আগের করা প্ল্যান অনুযায়ী একসাথে জোরে জোরে আজান দিতে শুরু করি। আর সেখানে আজান দেওয়ার সাথে সাথে চারপাশে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। এরপর সেখানে ভয়ঙ্কর একটা কণ্ঠ আমাদেরকে উদ্দেশ্য করে বলে, তোদের জীবনের মায়া থাকলে এখান থেকে চলে যা, না হলে নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। তখন আমি বলি, তোর মতো 2 টাকার শয়তানের কথায় আমরা ভয় পাবো, এটা তুই ভাবলি কি করে? তখন শয়তানটি আমাদের উপর আক্রমণ করতে নিলে আমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকি। আর একটা সময় সেই শয়তান সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তখন আমরা চারজন মিলে একটা লম্বা লাঠি ভেঙে কোনাওয়ালা মাথা দিয়ে পরে ফু দিয়ে হাওয়ায় ভাসিয়ে ছেড়ে দেই। তখন কাঠিটি জমিনে পড়ে। যে দিক নির্দেশনা দেয় সেদিকে যে একজনকে পাই। এরপর আবার একই নিয়মে ওই কাজ করার পর আরেকজনকে পাই। এরপর হুজুরেরা যখন নাইমা রিফাতকে নিয়ে বাহিরে আসে তখন ওদের অবস্থা অনেক খারাপ ছিল। বিশেষ করে নাইমের সমস্ত শরীরে গভীর নখের আঁচড়ের দাগ ছিল। আর যদি অল্প কিছু সময় দেরি হতো তাহলে হয়তো নাইম মারাই পড়তো। এরপর সেই হুজুরেরা ওদের দুইজনকে কোলে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন বাবা মা আমাদের এই অবস্থা দেখে তারা নানা প্রশ্ন করতে থাকে। তখন ওই হুজুরেরা বাবা মাকে বলে, এখন এত প্রশ্ন করবেন না, আর দ্রুত কোনো ডাক্তারকে ডেকে আনেন। তখন বাবা মা যে আমাদের বাড়ির পাশের একজন ডাক্তার সাহেব ভাই আছেন তাকে নিয়ে আসেন। এরপর তিনি এসে ওদের এই অবস্থা দেখে দ্রুত ফার্স্ট এইড দিয়ে মেডিকেলে পাঠাতে বলে। আর তিনি ওদের সহ আমাকে মেডিকেলে যেতে সাহায্য করে। এদিকে সেই হুজুরেরা সেখান থেকে চলে যায়। কি ভাবছেন প্রিয় লিসেনার, ঘটনা শেষ? না, আরো কিছুটা এখনো বাকি আছে। তখন সে হুজুরেরা যাওয়ার আগে বলে যায়, আজ থেকে 3 দিন পর এই ঠিকানায় একজন হুজুর আসবে। তিনি আমাদের ওস্তাদ। আমরা সেই শয়তানকে আটকাতে পারিনি। তিনি আসলে যা করার করবে, আর তাকে সমস্ত কিছু খুলে বলবেন। আর আশা করি এর মাঝে কোনো সমস্যা হবে না। তারপরও 3 জনের জন্য 3টা তাবিজ দিয়ে যাচ্ছি।
এগুলো হাতে বেঁধে নিন, তাহলে আশা করি তেমন সমস্যা হবে না। আর পুরো সমস্যা আমাদের ওস্তাদ জি এসেই দেখবেন, কারণ আমরা এর থেকে বেশি কিছু করতে পারবো না। তখন তারা চলে যায়। এইদিকে ওই ডাক্তার ভাই একটা অ্যাম্বুলেন্স আনায়, আর আমি নাইম ও ইফাদের বাবা মাকে ফোন করে সবটা খুলে বলি আর তাদের বাড়ির ঠিকানা দেই। এরপর আমাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় আমি অজ্ঞান হয়ে যাই, কারণ আমি আর গালের ব্যথা সহ্য করতে পারছিলাম না। এরপর আমার জ্ঞান ফেরে 2 দিন পর। তখন আমি চোখ মিলে দেখি আমার আগে ইফাদের জ্ঞান ফিরেছে, কিন্তু নাইমের এখনো জ্ঞান ফেরে নেই। তখন আমি জানতে পারি ইফাত সকালে সবটা খুলে বলেছে। তখন আমি ইফাতকে জিজ্ঞেস করি, তোর সাথে কি হয়েছে? তখন ইফাত বলে, তুই যখন ওই দিকটায় চলে গিয়েছিস, তখন আমি এই দিকে নাইমকে খুঁজতে থাকি। একটা সময় আমার মনে হতে থাকে কেউ একজন আমাকে চোখে চোখে রাখছে, আমাকে আড়াল থেকে লক্ষ্য করছে। এরপর আমি যখন কিছুটা জঙ্গলের কাছে যাই, তখন আমি সেখানে গাছের আড়ালে একটা লাল কাপড় দেখতে পাই। সেটি কোনো শাড়ির আঁচল ছিল। তখন আমি ভাবতে থাকি এই সময় এখানে শাড়ি আসবে কোথা থেকে। আবার পরক্ষণে ভাবি হয়তো উড়ে কোথাও থেকে এসেছে। এরপর এসব ভাবতে ভাবতে সেই শাড়িটির দিকে এগিয়ে যাই, আর তখনই সেই শাড়ির আঁচল টেনে কেউ গাছের আড়ালে নিয়ে যায়। তখন আমার মনে হতে থাকে এটা শুধু কোনো শাড়ির আঁচল নয়, এখানে অবশ্যই মানুষ আছে। তখন আমি সেখান থেকে বলতে থাকি, কে ওখানে? আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই, আমি ভয় পাওয়ার পাত্র নই। এই বলে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে থাকি। আর যেই আমি গাছের পিছনে যাই, সেখানে যে দেখি ওই জায়গা সম্পূর্ণ ফাঁকা। তখনই হঠাৎ আমি অনুভব করতে পারি কেউ একজন আমার পেছন থেকে ঘাড় চেপে ধরেছে। ওই সময় আমি ঘাড় নাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কোনো ক্রমেই নাড়াতে পারছিলাম না। এরপর ওই পেছন থেকে ঘাড় ধরা অভয় নাকি মানুষ আমাকে একটা সময় ছেড়ে যায়। এরপর থেকে আমি আর কিছুই বলতে পারি না। তখন একজন ডাক্তার এসে বলে, দেখুন, ইনাদের 2জনের যাই একটু উন্নতি হয়েছে, কিন্তু ইনাদের সাথে আর একজন কোনো ইমপ্রুভ দেখছি না। তখন নাইমের বাবা বলে, আমরা আমাদের ছেলেকে ঢাকায় নিয়ে যাই, সেখানে ওকে ভালো হসপিটালে চিকিৎসা করালে হয়তো ভালো হয়ে যাবে। তখন আমার বাবা মা বলে, দেখুন, কাল ওই হুজুরদের ওস্তাদ আসবে, তাকে দেখানো ছাড়া নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তখন ইফাতের বাবা বলে, আমারও তাই মনে হয়। তখন পরদিন আমাদের 2জনকেও নাইমকে স্যালাইন দিয়ে রিলিজ দিয়ে দেয়। তখন আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে নাইমকে বাড়িতে নিয়ে আসি। এরপর বাড়িতে আসতেই দেখি বাড়িতে একজন মাঝবয়সী হুজুর বসা, যার বয়স আনুমানিক 45 বছরের মতো হবে। তখন সেই হুজুর আমাদের দেখেই বলে, তোমরা যেই শয়তানের পাল্লায় পড়েছিলে, আল্লাহ তোমাদের বাঁচিয়েছেন বলে তোমরা এখনো দুনিয়ার আলো দেখতে পাচ্ছ, তা না হলে এত সময় তোমরা কবরে অবস্থানরত থাকতে। তখন আমার বাবা মা বলে, হুজুর, ওরা 2জন তো যাই কিছুই সুস্থ হয়েছে, কিন্তু এই ছেলেটা এখনো সুস্থ হয়নি, আর মেডিকেলেও কোনো ভালো ফলাফল পায়নি। তখন সেই হুজুর বলে, ওর এই রোগ কোনো মেডিকেলেই ভালো হবে না, শুধু শুধু এটা নিয়ে খাটবেন না। তখন হুজুরের কথা শুনে নাইমের বাবা মা কিছুটা রাগ হয়ে যায়, আর আমার বাবা মাকে বলে, ভাই, আমরা চলে যাচ্ছি। তখন হুজুর বলে, আপনারা আমার কথায় মনঃক্ষুণ্ণ হবেন না, আমার কথার মানে বুঝুন আগে। আমি বলেছি এই রোগ কোনো মেডিকেল চিকিৎসার মাধ্যমে ঠিক হবে না। আমি কাজ করে দিচ্ছি, আপনার ছেলে এখনই চোখ খুলবে, কথা বলবে, আর ওর শরীরের ক্ষতর চিকিৎসা মেডিকেলে করাবেন। এই বলে সেই হুজুর একটা বাটিতে পানি আনতে বলেন। তখন আমার মা যে পানি এনে দিলে হুজুর সেই পানিতে 3বার দোয়া পরে ফু দেন। এরপর সেই পানি নাইমের মুখ খুলে খাইয়ে দেন। সেই পানি খাইয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মাথায় নাইম চোখ খোলে আর কথা বলার চেষ্টা করে, কিন্তু শরীরের ব্যথা ও যন্ত্রণার জন্য ঠিকমতো কথা বলতে পারছিল না। তখন
সকলে নাইমকে কথা বলতে বারণ করে। ওই সময় ওই হুজুর বলে, আপনাদের কিছু পরামর্শ দিচ্ছি। এই দুইজন যেহেতু বাইরের ছেলে, তাই তাদের এখান থেকে নিয়ে যাবেন আর ওদের ভালো চিকিৎসা করাবেন। আল্লাহ চাইলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ওরা। আর অন্তত 1 যুগের আগে ওরা যাতে কখনো এই গ্রামে না আসে, তাহলে এই শয়তানের প্রভাব আবারও পড়তে পারে। আর আমাকে উদ্দেশ্য করে বলে, তুমি যেহেতু এখানকার ছেলে, তোমাকে বলছি, তুমি ওই শ্মশান কিংবা ওই জায়গার আশেপাশেও যাবে না। আর তোমাদের 3জনকেই আমি 3টা তাবিজ দিচ্ছি। এগুলো অন্তত 1 যুগের আগে কেউ খুলবে না। আর কোনো সমস্যা হলে 3 কুল পরে শরীরে ফু দেবে। আশা করি আর সমস্যা হবে না। এই বলে হুজুর আমাদের 3টা তাবিজ দেন, আর সেই সাথে তার সহকারীদের দেওয়া সেই 3টা তাবিজ নিয়ে যান। তারপর নাইম ও ইফাতকে ওদের বাবা মা তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে আমি বাড়িতে থেকে যাই। আর এই সমস্যার ফলে আমরা 3জনই 2টা সেমিস্টার বাদ দেই, কারণ আমরা এই ঘটনার রেশ কাটাতেই পারিনি। নাইম ও ইফাত কাটাতে পারেনি অসুস্থতার জন্য, আর আমি পারিনি ওই বিভীষিকাময় রাতের মুহূর্তগুলোর জন্য। এরপর আমরা আবারও ঢাকায় এসে পড়ালেখায় মগ্ন হই, কিন্তু প্রায় সময়ই রাতে আমরা 3জন একসাথে ঘুম থেকে ভয়ানক স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠি। আর স্বপ্নে আমরা সব সময় দেখি ওই শ্মশান, আর সেই শ্মশানের মাঝখানে আমরা দাঁড়িয়ে, আর চারপাশে আড়াল থেকে কেউ আমাদেরকে ডাকে। এরপর আমি আর ইফাত একদিন নাইমকে জিজ্ঞেস করি সেদিন তোর সাথে কি হয়েছিল। তখন নাইম বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর দূর থেকে একটা লাল শাড়ি পরা যুবতী মেয়েকে দেখতে পাই। সে মেয়েটি অত্যাধিক সুন্দর ছিল, আর তার চোখের দিকে আমার চোখ পড়তেই আমি হুঁশ হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছুই মনে নেই। এরপর নিজেকে তোদের বাড়িতে ওই হুজুরের সামনে আবিষ্কার করি। তো আমরা তখন ওই হুজুরের সাথে মোবাইলে যোগাযোগ করি। এরপর হুজুরকে নাইমের কথা বলি আর আমাদের স্বপ্নের সমস্যার কথা বলি। তখন হুজুর বলে, আমি তোমাদের বাবার কাছে আরো 3টা তাবিজ দিচ্ছি তোমাদের 3জনের জন্য, সাথে পরা পানি দিচ্ছি। এই পরা পানি 7 দিন ফজরের নামাজ পড়ে 100 বার দরুদ পাঠ করে তারপর খাবে। আশা করি ঠিক হয়ে যাবে। এরপর বাবা সেই তাবিজগুলো হুজুরের কাছ থেকে এনে নিজে ঢাকায় এসে আমাদের দিয়ে যায়, আর আমরা সেই তাবিজ পরে নেই। সাথে হুজুরের বলা নিয়মে 7 দিন ফজরের নামাজ পড়ে দরুদ পড়ে ওই পানি খাই। এরপর থেকে আর তেমন সমস্যা হয় না। তেমন বলতে ভাই প্রতিনিয়ত এখন দেখি না, কিন্তু অন্তত সপ্তাহে নয়তো মাসে একবার হলেও সেই স্বপ্নটা আমরা দেখি। জানি না কেন এখনো এমনটা হচ্ছে। তারপরও আল্লাহর কাছে দোয়া করি যাতে সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যায়। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের শুক্রবারের একটি অসাধারণ ভয়ানক ঘটনা। আশা করি আজকের ঘটনাটি সকলের কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি থেকে আমরা 2টা শিক্ষা নিতে পারি। প্রথমত, কখনোই কোনো কিছু নিয়ে অধিক বাড়াবাড়ি করা ঠিক নয়। ওই দিন যদি নাইম ও ইফাত মিনহাজের কথা শুনে সেই জায়গাটিতে না যেত, তাহলে তাদের সাথে এত বড় একটি দুর্ঘটনা হতো না। দ্বিতীয়ত, সর্বাবস্থায় আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত, কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, ওই দিন আল্লাহ ওদের বাঁচিয়ে রাখবেন বলেই তিনি ওই 4জন হুজুরকে সেখান থেকে পাঠিয়েছিলেন। তা না হলে সেদিন ওদের মৃত্যু নিশ্চিত ছিল। তাই আল্লাহর ওপর তাওয়াক্কুল করা দরকার। তাহলে আমরা অনাগত ও আগত সকল বিপদ থেকে রক্ষা পাব, কারণ তিনি আলিমুন গায়েব, তিনি সকল কিছু জানেন। তো আশা করি এখন থেকে সকলে সবসময় যে কোনো বিপদে আল্লাহকে ডাকবেন, দেখবেন তিনি সঠিক সময়ে সাড়া দেবেন আর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি কেমন লেগেছে তা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে ভূত আড্ডার ফ্যামিলিতে জয়েন করে ফেলবেন। আর অবশ্যই
শেয়ার করে দেশ বিদেশে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের ভূত আড্ডাকে। তো দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই অসাধারণ ছিল আজকের ঘটনাটি। মানে ঘটনাটির মধ্যে কি নেই, মানে বন্ধুদের সাথে একত্রে কিছু দুষ্টামি বা অ্যাডভেঞ্চার সবকিছু মিলে কিন্তু একটা কম্বো স্টোরি ছিল। সত্যি ভাই খুব বেশি ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আরিফ ভাইয়ের লেখা আজকের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে এই ঘটনাটি। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন ধন্যবাদ জানাতে চাই আরিফ ভাই আপনাকে, সেই সাথে আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাটা এনজয় করলেন। তো আমি ইমরান ইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।